বিচারের প্রসঙ্গ যখন আসছে আপনি বলছেন যে এই আসলে গুম সংক্রান্ত অপরাধ আমরা দেখছি 2009-এর পর থেকেই ঘটে এসেছে। তো এর আগে যাদের গুম করা হয়েছিল তাদের বিচার কেন এখনো পর্যন্ত তাদের এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের কেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো না সেই বিষয়টা আপনি বলছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি প্রধান প্রসিকিউটরের কাছ থেকে তথ্য জেনেছেন, সেই মর্মেই তিনি বলছেন যে আর কোনো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। তাহলে আরও যারা অপরাধী আছে তাদের কি আসলে বিচারের আওতায় আনা হবে না, নাকি আসলে আপনিও মনে করেন যে আর কোনো অপরাধী নেই? এই কথাটি উনি কেন বলেছেন সেটার উত্তর তিনিই বলতে পারবেন, যে উনি এই প্রশ্নটি কেন বলেছেন। কারণ আমার জানা মতে এখন আর অনেকেই আছেন যাদের যারা এসবের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে আহ, এখনো আনা হয়নি এই আদালতে। তাদের এগেনস্টে এখনো কোনো রকমের ওয়ারেন্ট ইস্যু করা হয়নি। তো আহ, আমার লাইক আমার স্টেটমেন্ট আমি আগে যেটা বলেছিলাম, আমি সেটাই আবার রিপিট করছি যে এই ঘটনাগুলোর প্রত্যেকটা ঘটনার বিচার হওয়া উচিত এবং এটা সিরিয়ালি আসা উচিত। আপনাকে প্রায়োরিটাইজ করা উচিত যে যেহেতু যারা ভুক্তভোগী হয়েছে, যাদের পরিবার সদস্যকে গুম করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, তাদেরও তো একটা রিমোর্স আছে, তাদেরও তো একটা পরিতাপ আছে। তারা তো চাচ্ছে যে তাদের সদস্যতা ফেরত আসুক, অথবা অন্তত জানুক যে তার ফাইনাল ডেস্টিনি কি ছিল, কি কি ঘটেছে তার সাথে করে। আপনি তো তাদেরকে কোনো ক্লোজার দিতে পারছেন না। সেই ক্লোজারটা কখন আমরা পাবো? অ্যাটলিস্ট সেই অ্যাসুরেন্সও তাদেরকে আমরা দিই। তো আমার মনে হয় এখানে এই বিচারের ক্ষেত্রে এই যে রোমিও একটু আগে যেটা বললেন, যে এখানে বেশ স্ট্রং একটা পলিটিক্যাল ফোর্স আছে এর পেছনে, উইচ ইজ ভেরি মাচ ট্রু। আমি একটা ছোট্ট উদাহরণ দিই এখানে। একজন সাবেক সেনা প্রধান গুম কমিশনের কাছে গিয়ে তার সাক্ষ্য দিয়েছেন। গুম কমিশনের রোমিও যেই ব্যক্তির কথা বলেন, উনি উনি ছাড়াও একজন উপদেষ্টা আছেন। ওই উপদেষ্টার সাবেক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে উনি ওনার পরিবারের অনেকে যুক্ত, ওই প্রতিষ্ঠানের একজন কর্মী আছেন এই গুম কমিশনে। আরো আছেন আমাদের সর্বজন সর্বজন নন্দিত লিটন ভাই, এবং এটার যিনি চেয়ারম্যান, ওই চেয়ারম্যান সাহেবের একটা পাস্ট আছে। চেয়ারম্যান সাহেবের সাথেও বিশেষ একজন ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক আছে বলে আমরা জানি। তো যেটা হয়েছে, যে জেনারেল সাহেবের কথা বললাম, সাবেক সেনার প্রধান, উনি প্রতিনিয়ত এমন সব কথাবার্তা লিখে গেছেন যেটা সেই বিশেষ বিশেষ আনপ্রেসিডেন্টেড। ব্যক্তি কি একটু আমরা কি জানতে পারি কিনা এটা? আমি এখন সেটা বলতে আগ্রহী না। সেটা যারা জানার সেটা তারা জানেন। তো আহ, যেটা হয়েছে, ওই যে আপনার জেনারেল সাহেব যেটা করেছেন, উনি বহুত কিছু লেখা শুরু করলেন, বহুত ইতিহাস, বহুত কিছু উনি উনি তুলে ধরলেন, এবং আমরা জানি যে এই জিনিসগুলো ম্যানুফ্যাকচার হয়ে আসছে একটা বিশেষ চক্র। ওই যে বলেছিলাম আগে, ছোটন চক্র। ছোটন চক্র এখন কিন্তু এখনো বেশ ভালোভাবে সক্রিয়, এখন অত্যন্ত পরিকল্পিতভাবে তারা অপারেট করছে। তো তারা এই সমস্ত লেখা টেখাগুলা তৈরি করে দিয়ে জেনারেল সাহেবকে দিয়ে তারা এগুলা পোস্টার্স করাতো। জেনারেল সাহেব এগুলা ক্রস চেক করাতে তাদের সাহায্য নিতেন। তো তারপরে হলো কি, একদিন এই জেনারেল সাহেবকে গুম কমিশনে ইন্টারভিউতে বলা হতো। তো উনি তো গিয়ে ইন্টারভিউর মতো করে দিয়ে আসলেন, ওনার বয়ান দিয়ে আসলেন। এবং ইন্টারেস্টিংলি 2009 সাল থেকে কিন্তু বাংলাদেশে যে জেনারেলরা ছিলেন সামরিক বাহিনীর প্রধান, আহ, তাদের মধ্যে কিন্তু আর কেউ যাননি এই এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। দুজন তো পলাতক বললো, আমি আমি দেশে নাই। আপনার জেনারেল শফিয়া একজন, আর জেনারেল আজিজ, এই দুজন তো দেশে নাই। কিন্তু অন্তত আরো দুজন জেনারেল এখনো দেশে আছেন। তো এবং তাদের সময়ও কিন্তু গুম খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, আপনি মানুষ গুমের শিকার হয়েছে। তো তারা কেউ নাই, কিন্তু এই মাঝখান দিয়ে এই জেনারেল সাহেব, যিনি অত্যন্ত বেশ লম্ফঝম্ফ করছেন, এখনো করে চলেছেন, ওনার একটা ডিজায়ার আছে কোথাও একটা ভালো পদ পদবি পাওয়ার, উনি কেন এত ডেলিভারেটলি গেলেন? তাহলে উনি গেলে অন্যরা কেন গেল না? অন্যদেরকে তাহলে কেন ডাকা হলো না? সেটা কি একটু চিন্তা করা উচিত না? সেটা কি একটু আমাদের কনসিডারেশনে নেওয়া উচিত না? রোমিওর কাছে একটু জানতে চাই আমি এই বিষয়ে রোমিও, যে অনেক কিছু আমরা মানে অস্পষ্ট, রাইট? আমরা এই যে সরকারের ভেতরে সরকার এই কথাটাও আমরা বলে আসছি। তো এখন যেমনটা এখন শুনলাম যে আর কারো
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই? হোয়াট ডু ইউ থিংক আসলে কি হচ্ছে এখানে? না এত সিরিয়াস হলে তাহলে আর কারো বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই কোনটা বলতে হচ্ছে, নাকি আসলে কোনো টানাপোড়েন থেকে এরকম বলতে হচ্ছে? আমার মনে হয় যে প্রেস সচিব যে কথাটা বোঝাতে চেষ্টা করেছেন যে যেহেতু একটা মানে গুজব ছড়ানো হচ্ছিল যে অমুককে, যেমন ধরেন আপনি জানেন কি না যে পুলিশ অফিসাররা 5 আগস্টের পরে যারা একটু বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সাথে ছোটোখাটো জড়িত তাদেরকে এক্সটোর্ট করার জন্য কিন্তু একটা গ্রুপ রেডি হয়ে গেছিল। তারা বিভিন্ন জায়গায় যে তাদেরকেও মানে এক্সটোর্ট করছে। সো এরকম যাতে একটা প্রেক্ষাপট না তৈরি হয়, যাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়, কারণ এটা ডিসিপ্লিন ফোর্স এবং এই ফোর্সের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিসিপ্লিনটা ধরে রাখা, কারণ বাংলাদেশ খুবই ক্রিটিক্যাল জাংচারে আছে এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমার একটা খুব স্ট্রং নেইবার আছে, যে নেইবার বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে খুব একটা পপুলার না। এবং আর একটা বড় 2টা সমস্যা আমার কাছে রয়েছে। নাম্বার 1 হচ্ছে আমার তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজের সঙ্গে যদি আমার চায়নার প্রজেক্ট হয় সেটা আমার নেইবার ইন্ডিয়া কখনোই পছন্দ করবে না। চায়না বাদে যে কারোর সাথে সম্পর্ক হয়তো তারা অ্যাকসেপ্ট করবে, সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন। এবং সেখানে আপনি দেখেন সেই চায়নাতে সেনাপ্রধান সম্প্রতি ভিজিট করে এসেছেন, ফলে চায়নার বিরুদ্ধে যে বড় আন্তর্জাতিক দেশ মানে যে দেশগুলো রয়েছে, বিশেষ করে আমেরিকার মতো যে প্রভাবশালী দেশগুলো, তাদের তো একটা কনসার্ন আছেই। সেই একই সময় আবার ধরেন আপনার রয়েছে এই করিডোর ইস্যুটা রয়েছে, করিডোর ইস্যুটা আনরিজলভড এবং করিডোর ইস্যুর জন্য একজন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের একটা অ্যাসাইনমেন্ট বলতে পারেন এটা ছিল, যেটা আপনারা জানেন যে তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, উনি এটা মুখ ফসকে হোক আর ডেলিভারেটলি হোক উনি যখন এটা জানিয়ে দিলেন মিডিয়াতে, এরপরে কিন্তু একটা ক্লাইমেট আমাদের এখানে হয়েছে।